স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছে আমি শামীম জাহেদি। প্রতি মাসে রাজধানীর রাস্তায় নামছে ৫,০০০ নতুন গাড়ি, আর এই গাড়ির অধিকাংশই হচ্ছে প্রাইভেট কার। ডলারের বিপরীতে টাকার দাম বৃদ্ধি এবং একই সাথে জাপানি ইয়েনের দাম কমে আসায় আমদানিকৃত গাড়ির দাম কমেছে বলে জানিয়েছেন গাড়ি বিক্রেতারা। আজ আমাদের আলোচনার বিষয় গাড়ির বাজার। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বারভিডার সভাপতি হাবিবুল্লাহ ডন এবং বারভিডার সহসভাপতি মোহাম্মদ রায়হান আজাদ। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বিআরটি এর তথ্য মতে শুধু জানুয়ারি মাসে ঢাকার রাস্তায় নেমেছে ৫,৩০০ নতুন গাড়ি। প্রতিদিনের হিসেবে যা গড়ে ১৭৫টি। গেল বছর প্রতি মাসে গড়ে ৪,৫০০ নতুন গাড়ি নেমেছিল রাজধানীতে। বিক্রেতারা জানান, নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসায় আবার বেড়েছে গাড়ি বিক্রি। আগের বছরের তুলনায় গাড়ির দাম কমে আসায় বিক্রি বেড়েছে বলেও জানান তারা। এক্সিও গাড়ি গত বছর ডিউটির আগে যখন ছিল ২২ থেকে ২২,৫০ এরকম, বর্তমানে এখন আপনি ১৫.৫ থেকে ১৬.৫ মধ্যে আপনি এক্সিও পাচ্ছেন। আর এলিয়ান গত বছর এই সময়টা ছিল ধরেন ২৮ বা ২৭.৫ এরকম, এখন আপনি ২২.৫ থেকে ২৩-এর মধ্যে এলিয়ান ৮-এরগুলো পাচ্ছেন। তো বেসিক্যালি বলতে গেলে অনেক টাকা কমেছে, যার কারণে এখন একটু চাহিদা বেশি। রিকন্ডিশন জাপানি গাড়ি আমদানিকারকেরা জানালেন, গেল এক বছরে ডলারের বিপরীতে টাকার মান বেড়েছে ১ টাকা ১২ পয়সা। একই সাথে ১৩ ইয়েন কমেছে প্রতি ডলারের বিপরীতে জাপানি মুদ্রার মান, আর এতে কমেছে আমদানি খরচ। আমদানির ক্ষেত্রে দেখা গেছে যে এখানে মানে টাকা অ্যাপ্রিসিয়েট হয়েছে, আবার ওখানে গাড়ি কিনতে গেলে জাপানে দেখা গেছে ইয়েনের সাথে ডলার আবার অ্যাপ্রিসিয়েট হয়েছে, মানে আমি গাড়ি কিনতে গেলে কিছু কমে পাচ্ছিলাম। তো অল টুগেদার এই তিনটা কারণের জন্য কিন্তু মার্কেটে এখন গাড়ির দাম অনেক কম। চলতি বাজেটে ছোট গাড়ির অবচয় সুবিধা বাড়ানোর কারণেও আমদানি খরচ কমেছে বলে জানালেন বিক্রেতারা। মশিউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। যেন হাবিবুল্লাহ ডন এবং যেন রায়হান আজাদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। যেন হাবিবুল্লাহ, আপনার কাছে প্রথম প্রশ্ন যে গাড়ির বাজার এখন কেমন? আমরা একটা সময় শুনেছিলাম মন্দা যাচ্ছিল, এই মুহূর্তে শুনছি ভালো যাচ্ছে। কেমন ভালো যাচ্ছে বাজার? ধন্যবাদ আপনাকে। গাড়ির বাজার অ্যাকচুয়ালি আমরা তো গত বছর প্রায় ৩টা মাস শেষের দিকে, লাস্ট ইয়ার শেষের দিকে রাজনৈতিক সবাই এফেক্টেড ছিলাম, শুধু গাড়ি ব্যবসা না, সব ব্যবসায়ী তো প্রায় বন্ধই ছিল 3টা মাস, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত। তো আমরা গাড়ি ব্যবসারা যে ক্ষতি হয়েছে গত বছরে, সেই ক্ষতি পোষানো কিন্তু অনেক কষ্ট হবে। বাট তারপরেও থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ যে এখন কিছুটা নর্মাল আছে। লাইক জানুয়ারির থেকে শুরু করে এখন পর্যন্ত সব শোরুমগুলো আমরা খুলতে পারছি, গাড়ি বিক্রি করতে পারছি, ক্রেতারাও আসছেন। কেননা আপনারা জানেন যে বাজেট আবার জুন চলে আসছে, সো অনেকের মাথায় বিভিন্ন রকম, ক্রেতাদের মাথায় ইয়া থাকে যে জুনে আবার কি হয়। আর এই জন্যই ওরা গাড়ির মার্কেটে ঠিক এই টাইমটা কিন্তু আমাদের একটু বেশি বিক্রি হয় তুলনামূলকভাবে। ফেব্রুয়ারি, মার্চ, তারপরে মে, এপ্রিল পর্যন্ত এরকম বিক্রি হয়। কিন্তু আরেকটা কারণ সেটা হলো যে ইনফ্যাক্ট গত বছরে গাড়ির যে দাম ছিল সেই দাম কিছুটা কম। তার কারণ হলো যে আপনি প্রতিবেদনে আপনি দেখেছেন যে 2-1টা শোরুমে আপনারা কথা বলেছেন যে যে গাড়িটার দাম 22.5 লক্ষ টাকা ছিল, এটা এখন 15.5, 16, 16.5 বিক্রি হচ্ছে। তার আমিও বলেছি যে 3টা কারণ। এখানে বাংলাদেশে যেরকম টাকা অ্যাপ্রিসিয়েট হয়েছে, আবার ওইখানে আবার ডলার এপ্রিসিয়েট হয়েছে জাপানে। তো আমরা তো গাড়ি ইয়েনে কিনে ডলারে কনভার্ট করি, তো দেখা যায় সব কিছু মিলে আমদানি করতে গিয়ে কিছুটা ভালো অবস্থা, হ্যাঁ কিছুটা কম পড়ছে। বাট সরকার কিন্তু এমন কোনো ডিউটি কমাই নাই যে যার জন্য কিন্তু দাম মার্কেটে কম পাচ্ছে। আমি বলতে পারি যে শুধুটাই হচ্ছে এক্সচেঞ্জ রেটের উপর নির্ভর। এক্সচেঞ্জ রেট এই কিছুটা সুবিধা, কিন্তু এক্সচেঞ্জ রেট কিন্তু সবসময় এক থাকে না, এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আবার সেগুলো দাম বাড়বে, এটা বলতে চাচ্ছেন? নোবডি নোজ যে এক্সচেঞ্জ রেটের উপর ডিপেন্ড করছে। ধন্যবাদ জনাব হাবিবুল্লাহ। জনাব রায়হান আজাদ, কেমন গাড়ি ক্রেতা, কেমন গাড়ি আসলে কাটতি বেশি এই মুহূর্তে? আমি যদি প্রাইভেট কারের কথা বলি, মানে কোন মডেলের, কোন ধরনের গাড়ি বেশি বিক্রি হচ্ছে সাধারণত বাংলাদেশের মানে মার্কেটের ক্ষেত্রে এই মুহূর্তে বাজারে? এই মুহূর্তে করোলা, এলিয়ন, প্রিমো, এই 3টা গাড়ি কাটতে সবচেয়ে বেশি আর কি। আচ্ছা, মধ্যবর্তী মানে মধ্যবিত্ত যারা আছে তারা এই গাড়িগুলি পছন্দ করে বেশি, এবং তাদের দাম ও তাদের সামর্থ্যের মধ্যে হয়ে থাকে এটা আর কি। আচ্ছা, এই গাড়িগুলো এখন মানে বাজার দর কত?
এক্সিও গাড়িগুলি মনে করেন 1650 থেকে এটা 17 brand new এটা? 22 পর্যন্ত। নো, এটা রিকন্ডিশন রিকন্ডিশন, এটা 2009 থেকে আর কি, বা 8 8 থেকে 1650 থেকে 22 পর্যন্ত আছে। এক্সিও যেটা 2012, এটা 24 ক্রস করে যায় দামটা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ জনাব আজাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব হাবিবুল্লাহ, আপনি বলছিলেন যে ট্যাক্সেশনের কথা, নতুন ট্যাক্স আসছে, ট্যাক্স আসার সঙ্গে সঙ্গে এক ধরনের অস্থিরতা শুরু হয়, বিশেষত গাড়ির বাজারে সবসময় আমরা দেখে থাকি। আপনার কি মনে হয় যে এই যে প্রতি বছর এই একটা একটা অস্থিরতা, এটা কি ভালো, নাকি একটা দীর্ঘমেয়াদী শুল্কায়ন বা ট্যাক্সেশন থাকা উচিত? অন্তত গাড়ির মতো যেসব সেন্সিটিভ, আমি সেন্সিটিভ এই অর্থে বলছি যে বাজেট আগে দেখা যায় যে কখনো কখনো গাড়ি বিক্রি করেন না আপনারা, এমনও হয় না, অ্যাকচুয়ালি আপনার কথাটা কিছু অংশ ঠিক আর কিছু অংশ ঠিক না। আমরা আচ্ছা, বিক্রি বলেন, করবো কোন না অংশ কেন? ঠিক না? কেননা আমরা যারা না, বিক্রি করে তখন বলেন যে এই দাম নাই, বাজারে দাম বেড়ে যাচ্ছে, তো আমাকে বাড়াতে হবে। অ্যাকচুয়ালি আপনি জানেন যে গাড়ি যদি আমরা শোরুমে ফেলে রাখি, ব্যাংকের যে ইন্টারেস্ট এখন 17-18%, 7 দিনের মামলায় অনেকটা সুবিধা হয়। এই ইন্টারেস্ট দিয়ে কিন্তু কেউ ফেলে রাখতে চায় না। আমরা আচ্ছা। গাড়ি এনে চাই যে খুব দ্রুত বিক্রি করার জন্য, হ্যাঁ। আবার ব্যাংকে পে করে আবার নতুন করে গাড়ি আনবো। আপনার কথাটা সত্যি। আমি এই স্টুডিওতে এসে কিন্তু বলেছিলাম যে সরকার যে গাড়ির জন্য পলিসিগুলো করছে, এটা কিন্তু দীর্ঘমেয়াদী করা উচিত। আমরা সরকারের কাছে অনেকবার বলেছি যে এটা মিনিমাম যদি 3 বছর মেয়াদি করা হয়, তাহলে যারা আমরা বিক্রেতা আছি, যারা আমদানি করি, তাদের জন্য যেরকম সুবিধা, যারা ক্রেতা আছেন তাদের জন্য কিন্তু অনেক পজিটিভ। বিকজ ক্রেতারা সবসময় কি করে, এই ঠিক জুন আসার আগে দৌড়াদৌড়ি ছুটোছুটি করে গাড়ি কেনার জন্য। Right. ওনাদের মাথায় থাকে যে হয়তো কোনো গাড়ির ডিউটি বাড়বে কিংবা কমবে, কমবে। এই একটা টেনশনে কিন্তু ক্রেতা থাকে। তখন দেখা যাচ্ছে ক্রেতাদের ধরেন টাকা জোগাড় করার ব্যাপার সবকিছু মিলিয়ে অনেক কষ্ট হয়ে যায়। আর আমরা যারা আছি, ধরেন একটা গাড়ি আনলাম, ধরেন আমি 50টা গাড়ি আমদানি করলাম, আমদানি করে আনে আস্তে আস্তে গাড়িগুলো বাজারজাত করতে করতে আবার চলে আসতেছে আপনার গিয়ে ঘুরে জুন চলে আসতেছে, দেখা যাচ্ছে যে আমাদেরও কষ্ট হয়ে যায়। তো সরকারের কাছে আমাদের এবারও আমাদের রিকোয়েস্ট থাকবে, এটা যেন একটা দীর্ঘমেয়াদী পলিসি করক, মিনিমাম 3 বছর মেয়াদি একটা পলিসি করলে যারা আমদানি করব তাদের জন্য সুবিধা হবে, যারা ক্রেতা আছে তাদের জন্য একটা উইন উইন সিচুয়েশন হবে। ধন্যবাদ জনাব আজাদ। আমরা প্রায় দেখি পোর্টে, চিটং পোর্টে দীর্ঘ গাড়ির আমদানি, কিন্তু গাড়ি দীর্ঘ লাইন থাকে। মূল কারণটা কি, কেন হয় এটা? পোর্টে মানে গাড়ির সংখ্যা, জি, মানে যেটা ছাড়িয়ে নেওয়া হয় না, যে জমা থাকে যেটা। এটা সবসময় কথাটা ঠিক না। অ্যাকচুয়ালি পোর্টে গাড়ি তো থাকেই একটা মানে সার্টেন অ্যামাউন্ট আর কি, সবসময় আর কি। তো ওই সবসময় ওই ছবিটা তুললে দেখতে একটু মানে মনে হয় যে অনেক গাড়ি একসাথে। যেটা হয়, আমি বলছি বাজেটের আগে সময় দেখা যায় যেরকম দীর্ঘ লাইন, যেটা সবসময় আপনি মিডিয়াতে সবসময় রিপোর্ট একই আপনি টাইপেরই দেখবেন। লাইন থাকে। বাজেটের আগে তো একটু এই যে কাস্টমারের চাহিদার কারণে, এটা বাংলাদেশে একটা যে মানে কাস্টমার আসলে যে এখন ওটা কিনে নিয়ে বেড়ে যেতে পারে, সবসময় একটা মানে ধারণাই হয়ে গেছে বাজেট আসলে গাড়ির দামটা বেড়ে যাবে। তো সেই কারণে একটু আমদানিও বেশি হয়। আর যেটা আপনি একটু আগে আপনার একটা প্রতিবেদন হচ্ছে, জানুয়ারি মাসে 5000 গাড়ি আমদানি হয়েছে। লাস্ট 1 বছর কিন্তু আমদানির সংখ্যা খুব কম ছিল। তো এখন অনেক দিন পরে কিন্তু আমাদের রাজনৈতিক পরিস্থিতি একটু ঠিক হয়েছে, যে কারণেই কিন্তু গাড়িগুলি আসছে বা আমরা এনেছি। এই এত আনার পরে কিন্তু আমরা এখন কিন্তু আমাদের ভোক্তাদের মানে চাহিদা মেটাতে পারছি না, কারণ অনেকেই গাড়ি কিনে নেয় লাস্ট 1 বছর যাবত। যে দেশের পরিস্থিতি কি হবে, আমি গাড়িটা নিয়ে কোথায় রাখবো, বের হলে ভেঙে ফেলবে কিনা। খুবই স্বাভাবিক। তো সেই কারণেই কিন্তু হয়তো আমরা এনেছি, এবং এরপরও কিন্তু আমরা এখন চাহিদা মেটাতে পারছি না। অনেক দিন পরে কিন্তু আমরা মানে ভোক্তাদের ফেরত দিতে হচ্ছে যে না, আমাদের কাছে নেই গাড়ি নেই, না, গাড়ি নেই। বাজার খুবই ভালো অবস্থা ব্যবসার। জনাব হাবিবুল্লাহ, আপনার কাছে কি মনে হয় যে আমরা গাড়ির কথা বলছি, যে গাড়ি যখনই বাজার আসে তখন একটা বিতর্ক থাকে, নতুন গাড়ি না পুরাতন গাড়ি, রিকন্ডিশন গাড়ি নাকি ব্র্যান্ড নিউ গাড়ি। যে 2 ধরনের যুক্তি আছে যে বলা হয়, কিন্তু আরেকটা বিষয় আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি, সেটা হচ্ছে ফুয়েল এফিশিয়েন্ট গাড়ি আমদানি করার ক্ষেত্রে আসলে আমরা কি নজর দিচ্ছি কিনা, যেগুলো হাইব্রিড কার বলছি এগুলো। ওয়েল, ভেরি গুড মানে কোশ্চেন ইউ হ্যাভ অ্যারাইজড, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হলো যে আপনি আমরা যারা রিকন্ডিশন গাড়ি ব্যবসা করি, সবসময় দেখবেন, আমি আপনার এখানেও 2-3 বার এসে কথা বলে গেছি যে আমরা সবসময় বৈষম্যের শিকার। তার কারণ হলো যে যারা নতুন গাড়ি ব্যবসা করেন তারাও ইনশাল্লাহ ব্যবসা করুক, আমরা চাই। বাট আমরা যারা রিকন্ডিশন গাড়ি ব্যবসা করি, যারা গত 38 বছর ধরে এত পপুলার, মানে সারা বাংলাদেশের মানুষের কাছে রিকন্ডিশন গাড়ি এত জনপ্রিয়, তার কয়েকটা কারণ কিন্তু আমরা বারে বারে বলেছি যে রিকন্ডিশন গাড়ি ইজ এ হোম মডেল কার মেড ফর জাপানিজ পিপল, এবং একদম অত্যাধুনিক ইঞ্জিন এবং অপশন যা থাকে এখানের মার্কেটের জন্য, যারা নতুন যারা ইম্পোর্ট করেন গাড়িগুলো নতুনওয়ালারা, তাদের সাথে একদম অনেক মানে ডিফারেন্স থাকে। কিন্তু আমরা সবসময় দেখা যায় যে বৈষম্য শিকার রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ীরা। দেখুন, হাইব্রিড গাড়ি সরকার নতুনের জন্য হাইব্রিডের ফ্যাসিলিটি করেছে, মানে
যারা নতুন গাড়ি ব্যবসা করেন তারা হাইব্রিড গাড়ি আনতে পারবেন। আমরা যারা রিকন্ডিশন গাড়ি ব্যবসা করি আমরা ইম্পোর্ট করতে পারবো না, আমাদের জন্য অ্যালাউ করে নাই। ওরা ইম্পোর্ট করলে 61% ডিউটি, আমরা ইম্পোর্ট করলে 800% ভাই বললে আমাদের সময় যারা বিরতিতে যাবার, ফিরে এসে আমরা এখান থেকে আবার শুরু করবো। ওকে, সময় হলো একটি বিরতিতে যাবার, যুক্ত শিখবেন, আমাদের সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে। আজ আমরা কথা বলছি গাড়ির বাজার নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বারভিডার সভাপতি হাবিবুল্লাহ ডন এবং বারভিডার সহসভাপতি মোহাম্মদ রায়হান আজাদ। জনাব আজাদ এবং জনাব হাবিবুল্লাহ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব হাবিবুল্লাহ, আমরা বিরতি যাবার আগে কথা বলছিলাম, যখন আপনি বলছিলেন যে হাইব্রিড কার আমদানি করার ক্ষেত্রে, পুরাতন গাড়ি আমদানি করার ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছিলেন। না হ্যাঁ, সেটা যেটা কথা শেষ করতে পারিনি, ধন্যবাদ। আমার কথা হলো যে আমরা নতুন এবং পুরাতন, তাই না, যে সরকার পলিসি করছে নতুনের জন্য একরকম, পুরাতনের জন্য একরকম, এটা তো কখনো হওয়া উচিত না কোনো দেশে। কারণ নতুন গাড়ি কি যদি আনতে চায় 2500 সিসি পর্যন্ত, তারা 61% ডিউটি দিতে পারবে হাইব্রিডে, সব ব্র্যান্ড নিউ কার। আর আমি যদি রিকন্ডিশন আনতে চাই একটা 5 বছর পুরাতন কিংবা 1 বছর পুরাতন, আমাকে 800% ডিউটি দিতে হবে। এটা কোন দেশের একটা নিয়ম, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। বাট আমি মনে করি যে এই বাজেটে সরকারের উচিত হবে হয় আমাদেরকে ইনক্লুড করা, মানে আমাদেরকে আনার সুযোগ করে দেওয়া, আর নাইলে ব্র্যান্ড নিউ এটা বন্ধ করে দেওয়া উচিত। বিকজ এক দেশে দুরকম নিয়ম হওয়া উচিত না। সেজন্য আমি মনে করি যে হাইব্রিডটা, অফকোর্স পাশাপাশি হাইব্রিডটা কিন্তু আসলে দেওয়া উচিত। তার কারণ সারা বিশ্বে কিন্তু আপনি জানেন গ্রিন একটা ফুয়েল এফিশিয়েন্ট এবং গ্রিন এনভায়রনমেন্টের জন্য কিন্তু সবাই কাজ করছে বলছে। তো হাইব্রিড কিন্তু আস্তে আস্তে বিশ্বের সবখানে কিন্তু জনপ্রিয় হচ্ছে। তা আমার মতে সরকারের রিকন্ডিশন গাড়ি যারা ব্যবসা করেন তাদের জন্য হয় এই বাজেটে এটাকে উন্মুক্ত করে দেওয়া উচিত। হাইব্রিড গাড়ির 61% যেন আমরাও ডিটি দিয়ে গাড়ি আনতে পারি, তাহলে মার্কেটে কিন্তু অনেক ভালো ভালো গাড়ি এবং অনেক গাড়ি সস্তায় কিন্তু ক্রেতারা কিন্তু ভালো গাড়ি পাবেন। সত্যি ধন্যবাদ জনাব আজাদ। আমরা আমাদের প্রতিবেদন দেখেছিলাম যে অসংখ্য গাড়ি বাংলাদেশে প্রতি মাসে রেজিস্ট্রেশন পাচ্ছে। আপনার কি মনে হয় যে আমাদের যে এত যে গাড়ি নামছে, এটার এক ধরনের রেগুলেশন হওয়া উচিত, মানে একটা সময় তো রাস্তা সংকটে পড়ে যাবো কিনা, সেটা কি মনে হয় আপনাদের? না, আমার সেটা মনে হচ্ছে না, কারণ আমরা প্রতিদিনই আধুনিক হচ্ছি। আচ্ছা, আমাদের গাড়িটা একটা প্রয়োজনীয় একটা, যে আমরা যে বলছি প্রতি মাসে এভারেজে 5000 গাড়ি আসছে। 5000 গাড়ি সব কিন্তু সব, আমি প্রাইভেট কার বলছি না, না না, সব কিন্তু গাড়ি না। এর মধ্যে মোটরসাইকেল আছে, তারপর কমার্শিয়াল ভেহিকল আছে, বাস আছে, ট্রাক আছে, পিকআপ আছে। কিন্তু সেই কতটা অংশ আসলে ফেজ আউট হয়? না, আমি ছোট্ট একটা আপনাকে এই কতটা অংশ ফেজ আউট হয়? প্রথম আলোর একটা প্রতিবেদন দিচ্ছি, গত 1 সপ্তাহ আগে তারা দিয়েছিল। সেটা রাজধানীর গণপরিবহন এটা দিয়েছে। সেটা হলো যেন মানুষ হেঁটে বা রিক্সায় চলাচল করে 58%, মানুষ যাতায়াতের জন্য যান্ত্রিক বাহন ব্যবহার করে 42%। আচ্ছা, যান্ত্রিক যানের মধ্যে বাস ও অটোরিকশার ব্যবহার 87%। আচ্ছা, ব্যক্তিগত গাড়ি বা কারে যাতায়াতে মাত্র 5%। ইউ আন্ডারস্ট্যান্ড, মাত্র 5% লোক কিন্তু ঢাকা শহরে গাড়ি ব্যবহার করছে। হ্যাঁ, যানজটের জন্য আমাদের, আমি যানজটে বলছি না, যে আসলে রাস্তার যে সংখ্যা, সেই আসলে পরিকল্পনা আসলে হচ্ছে কিনা। অ্যাকচুয়ালি দিনকে দিন কিন্তু আমরা কথা বলি যে সরকারের কিন্তু একটা ম্যাসিভ করা উচিত। আমরা বারে বলেছি যে এখানে একটা ডেডিকেটেড বাস লাইন করা উচিত, রুট করা উচিত। বারে বলেছি যে এখানে আরো ফ্লাইওভার বেশি করা উচিত। ইভেন কি আমাদের থেকে যে ট্যাক্স পায় সরকার, যে রাজস্ব পাচ্ছেন, আমরা বলেছিলাম যে এটা যেন স্পেশালি যেন গাড়ি থেকে যে রাজস্ব পাচ্ছেন এটা যেন যোগাযোগ খাতে, মানে রাস্তার উন্নয়নের জন্য, ফ্লাইওভার লেভেল করার জন্য রাখা হয় আলাদা করে। এটাও বলেছিলাম। পাশাপাশি আপনি শুধু ফ্লাইওভার করলেই হবে না, কেননা এটাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। পিঁপড়ের মতো যেভাবে ঢাকা শহরে লোক ঢুকছে, এটা কিন্তু এক সময় কিন্তু আফটার 10 to 15 or 20 years সামলানো যাবে না। এখনো সরকারের উচিত 100-200 বছর প্ল্যান করে কিন্তু করা উচিত, ফ্লাইওভার করা উচিত। দ্বিতীয়ত, রাস্তায় যে ক্রসিংগুলো আছে, রেল ক্রসিংগুলো আছে, প্রায় 36 ক্রসিং আছে ঢাকা শহরে, রেল ক্রসিং। এগুলি কিন্তু আস্তে আস্তে হয় ওভারপাস কিংবা আন্ডারপাস করা উচিত। বিশ্বের কোথাও নাই যে রাস্তা থামিয়ে আপনার ট্রেন চলে যাচ্ছে। পাশাপাশি যে আমরা যেটা বলছি যে রাস্তা গাড়ি চলাচলের পরে কি কোনো আসতে পারে কিনা, যে সন্ধ্যার পরে বা উইকডেজে গাড়ি চলাচল, এগুলি তো আমরা বলেছিলাম আগে, অন্য দেশে অনেকখানে আছে, অনেকখানে আছে। সিঙ্গাপুর, বিভিন্ন দেশে এটা কিন্তু ফলো করে যে উইকডেজে এই নাম্বারগুলি চড়বে, জোড়া নাম্বার, আবার উইকেন্ডে এই জোড়া নাম্বার, ইভেন নাম্বারগুলি চড়বে। এটা কিন্তু অনেক দেশে আছে। সেই রিয়ালিটিতে আমরা এসেছি কিনা আসলে এখনো, আসলে কিন্তু এগুলি আমরা কথা বলেই
বলেই যাচ্ছি কিন্তু টক শোতে এসে বিভিন্ন জায়গায়, কিন্তু এই রিয়েলিটি কিন্তু কেউ করছে না। কিন্তু আমি আপনাকে বলছি যে ধরেন ঢাকা শহরে আমরা সবাই থাকি, আমরা কিন্তু ব্যবসার দৃষ্টিতে বলছি না যে আমার গাড়ি বিক্রি করতে হবে তাই বলে ঢাকা শহর কি হোক সেটা না, আমরা থাকি, আমরা বাস করি, আমরা চাচ্ছি ঢাকা শহর একটা মডার্ন সিটিতে পরিণত হোক। এতে করে যে যারা প্ল্যান করবেন, প্ল্যানার আছেন, এরা কিন্তু সঠিক প্ল্যান, এখনো সময় আছে, এখানে পাতাল রেল করতে পারেন, মনো রেল করতে পারেন, ফ্লাইওভারগুলি করতে পারেন, এবং পাশাপাশি ডিসেন্ট্রালাইজ করা। সবচেয়ে বড় কথা হলো সবাই ঢাকার দিকে ছুটে আসছে, এই মানুষগুলি কিন্তু ওই ঢাকাতে যে সুবিধাগুলো আছে ঢাকার বাইরে এই সুবিধাগুলি নেওয়া উচিত, হসপিটাল, বিশ্ববিদ্যালয় নেওয়া উচিত। ডিসেন্ট্রালাইজেশনটা খুবই জরুরি, তবেই আসলে জরুরি। জনাব হাবিবুল্লাহ ডন, আপনাকে ধন্যবাদ। জনাব রাহেন আজাদ, আপনাকে ধন্যবাদ। সময় স্বল্পতার জন্য আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল। সাথেই থাকবেন, দেখা হবে।